আসসালামু আলাইকুম। বাজার কোন দিকে যাচ্ছে সেটা দেখে আমাদের লাভ নেই। আমাদের লাভ হলো যে আমরা কোন স্টকে আছি, কিভাবে আমরা প্রফিট করব, সেই বিষয় নিয়ে বিস্তর আলোচনা করব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে পাওয়ারফুল সেক্টরস। হ্যাঁ, আমরা আজকে খুঁজে বের করব কোন সেক্টরে আমরা মানে ইনভেস্ট করতে পারি এবং সেই ইনভেস্টটা ইমিডিয়েটলি আমরা ভালো প্রফিট অর্জন করতে পারি। তো শুরু করার আগে বলতে চাই, শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে নিজের ইচ্ছায় বিনিয়োগ করুন। আমার আলোচনা কখনো আপনার বাই বা সেল নির্দেশনা প্রদান করে না। প্রায় 912 কোটি টাকা টার্ন ওভার হলেও কিন্তু আমাদের ডিক্লাইন 206টা, মানে শেয়ার বাজার থেকে প্রফিট করা সো ডিফিকাল্ট। তাই নিয়মতান্ত্রিকভাবে রুলস রেগুলেশন মেনে, ট্রেডিং সিস্টেম মেনে যারা মানে এন্ট্রি এক্সিট নিতে পারবেন, ঠিক তারাই শুধু প্রফিট করতে পারবেন। গড়ে সবাই যে প্রফিট করতে পারবেন এরকম না। দেখেন, কয়েকদিন আগেও টেক্সটাইল সেক্টর কি ভরা যৌবন ছিল, আর দুদিন ধরে গতকাল আজকে কি খারাপ অবস্থা। তো সেই জন্য আগে আমাদের নির্বাচন করা উচিত কোন সেক্টর কখন কিভাবে মুভমেন্টে আসে। আমরা যদি দেখি পাওয়ার সেক্টর, এই যে ইঞ্জিনিয়ারিং সেক্টর, ইন্স্যুরেন্স, ফার্মাসিউটিক্যাল, ফুড অ্যালায়েন্স, ফুয়েল, মিউচুয়াল ফান্ড, লাইফ সেক্টর, এইটুক পর্যন্ত যদি আমরা ধরি তাহলে এইগুলি অনেক ভালো আছে। পাশাপাশি আমাদের যে টার্নওভারের দিকে দেখব, ব্যাংক সেক্টর টার্নওভার অনেক বেশি। পক্ষান্তরে ব্যাংক সেক্টর সবগুলি আজকে নেগেটিভ। কয়েকটা 5টা শুধু ব্যাংক ইয়াতে ছিল, ইকুয়াল ছিল, আর সব নেগেটিভ। তার মানে কি হলো, এই যে ভলিউম, এইটা নেগেটিভে কন্ট্রিবিউট করছে। মানে এই যে 50 পয়েন্ট নেগেটিভ হয়েছে, এর পিছনে এই ব্যাংক সেক্টর, মূলত ব্যাংক সেক্টরটা সবচেয়ে বেশি দায়ী। আর ফার্মাসিউটিক্যাল সেক্টর, তার মানে এই যে ফার্মাসিউটিক্যাল সেক্টর ভলিউম মানে টার্নওভার ভালো, পাশাপাশি এইখানেও সে 14টা কোম্পানি পজিটিভ ছিল। তার মানে পজিটিভ কন্ট্রিবিউশনের জন্য আমাদের ফার্মাসিউটিক্যাল সেক্টররা ভূমিকা পালন করছে। তাহলে কি আমি ফার্মাসিউটিক্যাল সেক্টর নিয়ে কথা বলবো? না, আজকে আমি ফার্মাসিউটিক্যাল সেক্টর নিয়ে কথা বলবো না। আমি ধাপে ধাপে কথা বলবো ফার্মাসিউটিক্যাল, এই ইঞ্জিনিয়ারিং, ইন্স্যুরেন্স, 3টে সেক্টরে নিয়ে কথা বলবো। আগামীকালকে যেহেতু মার্কেট বন্ধ, তাই আগামীকালকেও আমি সুযোগ পাচ্ছি ধাপে ধাপে এই সেক্টরগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আসুন আমরা দেখি টপ 10-এর কী অবস্থা। আমরা এই টপ 10 থেকে কি আমরা বের করতে পারি কিনা সেক্টর। দেখেন, তিতাস গ্যাস মানে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর। গতকালকে আমি ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর নিয়ে আপনাদের সাথে কথা বলছি। এসপি সিরামিক সেক্টর, তারপরে অ্যাক্টিভ ফাইন, ফার্মাসিউটিক্যাল সেক্টর। এই হলো বিডি থাইফুড। আপনারা জানেন এই বিডি থাইফুড হলো যে ফুড অ্যান্ড অ্যালায়েন্স সেক্টর হলো। আমি আপনাদেরকে কিন্তু অনেকবার এই ফুড অ্যান্ড অ্যালায়েন্সের এই বিডি থাইফুড নিয়ে কথা বলছি। দেখেন, প্রথম আমরা বা তার আগেও কথা বলছি কিনা, 6-7 মানে জুলাই মাসের 6 তারিখে কথা বলছি। তারপরে আমি কথা বলছি জুলাই মাসের 12 তারিখে। তারপর কথা বলছি 22 তারিখ। তার মানে 1, 2, 3 দিন আমি কথা বলছি। কি কথা বলছি দেখেন, আমরা যদি এই যে এই ভিডিওটাতে আসছি, আমরা এই ফুড অ্যান্ড অ্যালায়েন্সের এই কটা স্টক নিয়ে আমরা কথা বলছিলাম। ঠিক আছে, তাহলে দেখবেন সেই কটা স্টকের কি পজিশন আছে। অবশ্যই ভালো মন্দ পজিশন থাকবে। আমরা বলেছি যে বিডি থাইফুড আমাদের রেজিস্ট্যান্স লেভেলটা 17 টাকা 80 পয়সা পর্যন্ত এই টানে যেতে পারে। তাহলে এখন আমরা যদি চার্টে আসি, আমরা কি দেখব, আসেন আমরা একটু দেখে আসি। এই হলো আমাদের চার্ট। এখানে একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন ড্র করা ছিল, এই যে এখানে, যে এটা ব্রেকআউট দিলে এই হবে। আর আমরা 6 তারিখে যেই ইয়েটা করছিলাম, আমরা এই যে এই 6 তারিখের যে ভিডিওটা ছিল, ভিডিওতে এরকম ছিল, এইটা ছিল আমাদের অ্যাকুমুলেশন ফেজ। হ্যাঁ, এইটা আমাদের অ্যাকুমুলেশন ফেজ, এটা পার হলে শেয়ার উপরের দিকে আসবে, এবং আমাদের মূল অ্যাকুমুলেশন ফেজ ছিল এটা। ঠিক আছে, তার মানে এই অ্যাকুমুলেশন যখন কমপ্লিট করবে, তাহলে এই শেয়ারটা বড় ধরনের একটা র্যালি করবে। তাহলে আপাতত আমাদের টার্গেট ছিল এই যে এটা। তার মানে টার্গেটের মোটামুটি অর্ধেক পজিশনে চলে আসছে। ঠিক আছে না? এবং এই প্যাটার্নটা যদি আমাদের, এই প্যাটার্নটা যেহেতু ভ্যালিড হয়ে গেছে, এক্সিকিউট হয়ে গেছে, আমরা মুছে দিলাম। মুছে এভাবে না,
ওটা মুছে দেওয়ার পরে এই আরেকটা প্যাটার্ন আমি ড্র করে রাখছিলাম, যেটা আজকে আমাদের ব্রেকআউট করে ফেলছে। তার মানে শেয়ারটা যে উপরে যাবে, ডেফিনেটলি শেয়ারটা এই পজিশনে যাবে ইনশাল্লাহ। আসলে মূল আলোচনা এটা না, আমরা দেখতে যাচ্ছিলাম কোন সেক্টরে আধিপত্য বেশি। তারপরে এই হলো আমাদের ট্যানারি শিল্প, তারপরে ইন্স্যুরেন্স, তারপরে মিসেলেনিয়াস, বিএসসি টেলিকমিউনিকেশন, আবার মিউচুয়াল ফান্ড, এই আবার আমাদের ইঞ্জিনিয়ারিং, তারপরে কি আছে এটা আবার মিসেলেনিয়াস, তার মানে দুইটা মিসেলেনিয়াস পেলাম। লাইফ ইন্স্যুরেন্স, এটাও লাইফ ইন্স্যুরেন্স, দুইটা লাইফ ইন্স্যুরেন্স। ডেস্কো যে পাওয়ার সেক্টর, এই একটা পাওয়ার পাইছে, এখানে পাওয়ার পাইছে। মানে মূল কথা হলো একটা মিক্সড, একটা টপ 10 বা টপ 20-তে একক আধিপত্য নাই। তার মানে আমরা এই টপ 20 লিস্ট থেকে আমরা স্টক নির্বাচন বা সেক্টর নির্বাচন আমরা করতে পারতেছি না। তাহলে আমাদের কোথায় যেতে হবে? আমাদের এখানেই যেতে হবে। এখানে গেলে আমরা দেখছি সবচেয়ে ভালো পজিশন আছে ফার্মাসিউটিক্যাল সেক্টর, কারণ 3 নম্বরে এদিক দিয়ে সেক্টরে, আর পাশাপাশি এইখানে মানে টার্ন ওভারের দিক দিয়েও সে অনেক সামনে। পাশাপাশি আমরা ফুয়েল সেক্টরটা ধরতে পারি, কেননা গতকালকে আমরা ফুয়েল সেক্টর নিচ্ছি, আজকে দেখেন ফুয়েল সেক্টর কত সামনে চলে আসছে। ঠিক আছে, তাহলে আমরা আরেকটা সেক্টরকে আমি সামনে আনতে চাই, সেটা হলো এখনকার জন্য আমি ইঞ্জিনিয়ারিং সেক্টর নিয়ে আজকে কথা বলবো। ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং সেক্টরের কন্ট্রিবিউট আমি মনে করি যে ইমিডিয়েটলি ইঞ্জিনিয়ারিং সেক্টরটা ভালো একটা পজিশনে চলে যাবে ইমিডিয়েটলি। কিভাবে দেখেন, এটা ইঞ্জিনিয়ারিং সেক্টরের চার্ট, ডেইলি চার্ট। এই যে লাইনটা, এটা হলো MA 200। আমি আপনাদের বারবার বলে আসছি, MA 200-এর উপরে যখন প্রাইস থাকে তখন আমরা লং টার্মের কথা চিন্তা করতে পারি, যে ওই স্টক বা ওই সেক্টর বা ইন্ডেক্স বাজার, ওগুলো লং টার্মের জন্য ভালো হওয়ার সম্ভাবনা তৈরি করে। তাহলে এইটা লং টার্মের জন্য আমরা চিন্তা করলাম। পাশাপাশি আমি যদি 100-কে প্লট করি, 100 আর 200 খুব কাছাকাছি, আর 100 যখন 200-কে ক্রস করে উপরে চলে যাবে তখন সে গতি পাবে। তাহলে এখনও সে গতি পাচ্ছে না। এইখানে আমরা চার্টে দেখতে পারি এই একটা কাপ উইথ হ্যান্ডেল। হ্যাঁ, আমি আপনাদের কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন ড্র করে দিলাম। তাহলে এই কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্নটা যখন ব্রেকআউট দিবে তখনই আমাদের এই যে MA এটা ক্রস ওভার হয়ে যাবে, আর তখনই ইঞ্জিনিয়ারিং সেক্টরটা একটা গতি পাবে। তাহলে আমাদের ফিউচার প্রেডিকশনটা হলো, যদি আমাদের এই নেকলাইনটা সে ব্রেকআউট দিতে পারে এই ইমিডিয়েটলি, তাহলে আমাদের টার্গেট হয়ে যাবে 115 টাকা পর্যন্ত। এটা তার একটা রেজিস্ট্যান্স। বাট এই যে সেক্টর, এই সেক্টর 115 না, এই সেক্টর আরও অনেক দূর যাওয়ার মতো সামর্থ্য তৈরি করবে এই সময়েই। সেটা কত দূর পর্যন্ত হতে পারে? সেটা হতে পারে 130 থেকে এই 135-36 এই পর্যন্ত যেতে পারে। তাই আমরা আগে ভাগেই একটু নিলাম, আইডিয়া নিলাম যে ইঞ্জিনিয়ারিং সেক্টর সামনে কি করতে চাচ্ছে, কী রকম হতে পারে। এখন আমরা যাবে স্টক নির্বাচনের ক্ষেত্রে। দেখেন, ইঞ্জিনিয়ারিং সেক্টরে আসলাম। এস আলম আজকে ইঞ্জিনিয়ারিং সেক্টরের মধ্যে এস আলমে আজকে লিড দিচ্ছে। এস আলম দীর্ঘদিন ধরে সে কারেকশন মোডে ছিল, আমরা এস আলম নিয়ে আপনাদের সাথে কথা বলছি। আজকে সে একটা ভালো ক্যান্ডেল দিয়ে সে লিড দিচ্ছে। ই কেবল, এই যে কেএনকিউ নিয়েও আপনাদের সাথে ভালো কথা হয়েছে। আমরা কেএনকিউ মেবি এই লেভেলে আমরা বলছিলাম, এই যে 184 টাকা, 184 টাকার নিচে যদি চলে আসে, 182 টাকা আমরা স্টপ লস ধরছিলাম। এই দিকে আমরা কথা এই দিকে আমরা কথা বলছিলাম মেবি এই ক্যান্ডেলে। ঠিক আছে, তাহলে স্টপ লস আমাদের কিন্তু প্রচুর প্রফিট দিচ্ছে, 55% প্রফিট হয়ে গেছে। আচ্ছা, বাদ দিয়ে ওগুলি। তারপরে যে কাশিম ইন্ডাস্ট্রি, অ্যানপলি, এইগুলি সবই ভালো করবে। রানার অটো ভালো করবে, ইফাত অটো ভালো করবে, রংপুর ফাউন্ডারি ভালো করবে। এই যে বিএসআরএম স্টিল আর বিএসআরএম লিমিটেড নিয়ে তো কতবার সেভারেল টাইম আপনাদের সাথে কথা বলছি। মিরাক্তার, এই যে একটা মিরাক্তার শেয়ার খুবই খুবই চমৎকার পজিশনে আছে। আমরা আমাদের যে স্ক্যানার আছে, স্ক্যানার নিয়ে আসব। এই অ্যান্টিউপ এইটাও ভালো করবে। তারপরে এই যে হলো কি আফতাব অটোর সাথে আছে আমাদের কি বলে নামানা সিএনজি,
এই যে আনোয়ার গ্যালভানাইজিং এইটাও অনেক ভালো করবে। আনোয়ার গ্যালভানাইজিং একটা হাইপ দিয়ে সে আবার একটা রিঅ্যাকুমুলেশন ফেজে আছে, এই ফেজটা যখন পার করবে তখন তার আরেকবার গতি আসবে। তাই আমরা ইঞ্জিনিয়ার সেক্টরটা নিয়েই আমরা চিন্তা করব ফিউচারে। এই জন্য সব শেয়ারে তো আর কেনা যাবে না, এর মধ্যে যার যেই শেয়ারটা পছন্দ হবে সেই শেয়ারটা আমরা অল্প অল্প করে কালেকশন করব। এই যে কেডিএস শেয়ারটা অনেক ভালো পজিশনে আছে, এটাও ফিউচারে ভালো করবে। এই যে নাভানা সিএনজি, এই জেড ক্যাটাগরি এই শেয়ারটা, তারপরেও নাভানা সিএনজি যে কোনো সময় এই জেড ক্যাটাগরি থেকে ক্যাটাগরি চেঞ্জ হতে পারে। দেখেন 2024 সালে সে কি করছে, 10% ডিভিডেন্ড দিচ্ছে। তারপরেও এই যে নাভানা সিএনজি, এইটাও যেমন আনোয়ারের রিঅ্যাকুমুলেশন ফেজ, এই নাভানা সিএনজিরও একটা রিঅ্যাকুমুলেশন ফেজে সে আছে। এইখানে রিঅ্যাকুমুলেশন করতেছে। ইভেন কোনো না সময় হয়তো মানে আমি আশা করি না এর নিচে আসবে। আর এটাকে যদি আমরা একটু বড় করে ধরি, আমরা এইটুক পর্যন্ত ধরবো তার অ্যাকুমুলেশন ফেজটা। তার মানে কি হলো, সে এই যে 21 টাকা 70 বা 60 এর নিচে আসার সুযোগ কম। তাই এই মানে নাভানা সিএনজিও আপনারা খেয়াল রাখবেন, যত নিচে পারা যায় 50টা 100টা 200টা এই করে করে আস্তে আস্তে টুকটুক টুকটুক করে জমাবেন। ঠিক আছে, এখন ওই যে হুটহাট করে কিনা হুটহাট করে ছেড়ে দেওয়া ওই সময় না, এখন বাজার আপ ট্রেন্ডে আছে, এখন আস্তে আস্তে অল্প অল্প করে জমা করবেন। তো এই তো অবস্থা। যাই হোক, অ্যাটলাস বাংলাও ভালো করবে বলে আসছিলাম, অ্যাটলাস বাংলা নিয়ে আমরা ভিডিও দিছিলাম। এই যে কি বলছে, ফর লং রানে 220 থেকে 330 পর্যন্ত যাবে, সেই কথাও আপনাদের বলা হয়েছে। ঠিক আছে, যাই হোক, এখন আসেন এই যে কপারটেকটা অনেক ভালো করবে। দেখেন এইখানে একটা রিঅ্যাকুমুলেশন ফেজ আমি ড্র করছিলাম, ড্র করে সেই এই ফেজ থেকে বের হয়ে গেছিলো, যাই আবার এখানে ঢুকছে। তার মানে এই রিঅ্যাকুমুলেশন ফেজটা আবার একটু একটু আপডেট হয়ে গেল। আমরা এটা একটু মুছছি, তাহলে আমরা এটাকে আবার এইভাবে আমরা দিতে পারি। তার মানে এইখান থেকে যখন আবার বেরিয়ে যাবে তখন আবার হবে, এইটুক পর্যন্ত যাবে, এইভাবে করে করে আস্তে 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 যেতেই থাকবে। এগুলি আর নিচে আসার সুযোগ খুবই খুবই কম। আসেন একটা আমরা স্ক্যানার রেডি করছি আপনাদের জন্য। এখন থেকে কি করব, আপনারা তো সবাই তো আর ভিডিও পুরোপুরি দেখেন না, সেই জন্য একটা চিন্তা করছি যে স্ক্যানারগুলি আমি করি সেই স্ক্যানারগুলি আমি পোস্ট আকারে দিয়ে দেব। যে পোস্টগুলি আপনি দেখলে বুঝবেন যে আমি ইঞ্জিনিয়ারিং সেক্টর নিয়ে কোন শেয়ারগুলি নিয়ে কথা বলছি, কোন শেয়ারগুলি আপনাদেরকে একটা আইডিয়া দিছি। তার মধ্যে মনে করেন এইগুলির বাইরেও আমি কয়েকটা শেয়ার নিয়ে কথা বলছি, যেমন আফতাব অটো, তারপরে বললাম নাভানা সিএনজি, তারপরে কপারটেক তো এখানে আসছেই মনে হয়, হ্যাঁ কপারটেক আসছে। তারপরে কথা বললাম কি, এই যে কেডিএসকে আসছে এখানে, কেডিএস আসে নাই, দেখেন কেডিএস। তারপরে এইরকম আরও এই যে আনোয়ার গ্যালভানাইজিং নিয়ে বলছি, তারপরে এই যে ন্যাশনাল টিউব নিয়ে বলছি, আসে নাই, ওখানে আমার ওই রেজাল্টে আসে নাই। ঠিক আছে, এই যে কাশেম ড্রাইসেল, মানে কাশেম ইন্ডাস্ট্রি, ড্রাইসেল না কাশেম ইন্ডাস্ট্রি। তো এইগুলি শেয়ারও এর সাথে ইনক্লুড করে ফেলবেন। তার মানে আমি এখন আপনাদের সাথে প্রথমে আমি মীর আক্তার নিয়ে কথা বলবো, তারপরে কথা বলবো অন্য কোনটা দেখি, রংপুর ফাউন্ডারি বা এই যে অ্যানপলি নিয়ে কথা বলবো। এই হলো মীর আক্তারের চার্ট। তাহলে চার্ট কি বলে এবং আমরা আগে কি বলে আসছি সেটা একটু আপনাদের দেখার আবার দরকার আছে। আমরা দেখেন মীর আক্তার নিয়ে জুন মাসের 3 তারিখে কথা বলছি। দেখেন তাহলে জুন মাসের 3 তারিখ যদি আমি ফাইন্ড আউট করি, এই 2 এই 3 মানে ঈদের ছুটিতে আমরা কথা বলছি। আমি তখন এই যে এই অ্যাকুমুলেশন ফেজটা আপনাদের ড্র করে দিছি, তার মানে যে এর উপরে গেলে মীর আক্তারের টান আসবে। এবং দেখেন গেছে যে সে এখানে আবার একটা অ্যাকুমুলেশন করতেছে। কি করতেছে, আমরা যদি এইভাবে ড্র করতে চাই, আমরা ধরি এইটা হলো আমাদের আরেকটা অ্যাকুমুলেশন ফেজ। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এই লেভেলটাতে আমরা আস্তে আস্তে যদি পারি আমরা কিনব। শুধু কি আমরা ইয়েতে করছি, এটা নিয়ে আমরা বহুবার কথা বলছি যে মীর আক্তার নিয়ে জুন মাসের 3 তারিখ, তারপরে কথা বলছি আমরা মীর আক্তার নিয়ে
জুন মাসের 16 তারিখ, তারপরে কথা বলছি 17 তারিখ। 17 তারিখ শুধু মিরাক্তার না, ওয়ালটন, কপারটেক, এস আলম, নাভানা সিএনজি, বিএসআরএম স্টিল, বিএসআরএম লিমিটেড। দেখেন কথা বলছি, তারপরে মিরাক্তার আর কপারটেক নিয়ে কথা বলছি 30/7, মানে জুলাই মাসের এই যে কিছুদিন আগেও কথা বলছি। তারপরে 3/8 সর্বশেষ গতকালকেও দেখা যায় আপনাদের সাথে মীর আক্তার নিয়ে কথা বলছি। তাহলে তো আজকে মীর আক্তার নিয়ে কথা বলাটা আসলে যৌক্তিক না। যাই হোক, যেহেতু চলে আসছি কথা বলি। দেখেন আজকে মীর আক্তারের প্রচুর ভলিউম পাইছে। এই দিক দিয়ে আমাদের আরএসআই দেখেন আমরা কিভাবে করতে পারি। দেখেন আরএসআই দিয়ে যে আপনারা কত ভালো ট্রেড করতে পারেন। দেখেন ব্যাপারটা কি করলো আরএসআই, আমরা এভাবে করলে এই যে একটা ট্রেন্ড লাইন ড্র করলাম, এইখানে সে সাপোর্ট নিল, সাপোর্ট নিয়ে উঠে গেল। পাশাপাশি আমরা প্রাইসের দিকে দেখলে এই প্রাইস MA20 নিচে এসে আবার সে ক্রস দিল। তার মানে এই ক্যান্ডেলটাই, গতকালকের ক্যান্ডেলটাই আমাদের একটা ভালো ক্যান্ডেল ছিল, ভলিউম কন্টিনিউশন ছিল। আর এই যে MA50 MA20 সে ক্রস ওভার করে ফেলছে, 50 নিচে পড়ে গেছে, 20 উপরে উঠছে। তার মানে সে একটা গতি পাওয়ার জন্য রেডি হয়েছে। আমরা এই দুটা অফ করে যদি আর 20 আর 200 আর 100কে প্লট করে দেখব, এই যে 100তে সে টাচ করছে, তার মানে গতিটা বেড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি করছে। এবং এইটা যখন 200 পার করবে তখন আর আমাদের ঝামেলা থাকবে না। তার মানে আমাদের নেক্সট টার্গেট হইল মীর আক্তারের এই 30 টাকা থেকে 31.50 পর্যন্ত। যখন এইখানে এসে যদি রিটেস্ট করে আবার এই লেভেলটাতে আসে, এসে যখন উঠবে তখন আমাদের সেকেন্ড টার্গেট হবে এই 37 টাকা পর্যন্ত। ইভেন শেয়ারটা কিন্তু আরও অনেক উপরে এইদিকে, এই দিক পর্যন্ত আমরা 50 টাকা লেভেল পর্যন্ত খুব তাড়াতাড়ি সময়ের মধ্যেই আমরা মীর আক্তারকে দেখতে চাচ্ছি। তাহলে কি হলো, মীর আক্তার আমাদের সামনে ভালো প্রফিট দিতে যাচ্ছে ইনশাল্লাহ। আমি বললাম না কোথায় এন্ট্রি কোথায় স্টপ লস, কারণ বাজারের যে গতি, বাজার যে ঊর্ধ্বগতিতে আছে সেই গতিতে এখন স্টপ লস একবারে আমি প্রথমে বলে দিচ্ছি 5% ধরবেন। আর যদি মীর আক্তার নিয়ে বলতে চান, আপনারা স্টপ লস এইখানেও এই 27 টাকাও সেট করতে পারেন, আপনারা 26 টাকা 50ও সেট করতে পারেন স্টপ লস। সবচেয়ে বেশি ভালো হয় এইটা ব্রেকআউট দিলে আপনারা কিনেন। আর যদি আপনারা কনফিডেন্ট থাকেন যে ইঞ্জিনিয়ারিং সেক্টর, জাকারিয়া ভাই যেহেতু বলতেছে ইঞ্জিনিয়ারিং সেক্টর ভালো করার সুযোগ আছে, সম্ভাবনা আছে, এবং আপনাদের যে বিচক্ষণতা, সেই বিচক্ষণতার সাথে ম্যাচ করে এইটাতে এন্ট্রি নিতে পারেন। তারপর আমাদের আর কি আছে, আমরা বলছি যে অ্যানপলি নিয়ে কথা বলবো, ঠিক আছে। দেখেন অ্যানপলি এই যে এইখান থেকে শেয়ারটা আমাদের ক্রস ওভার দিচ্ছে, মানে আপ ট্রেন্ড কনফার্ম করছে। তাহলে এই যে কাপ উইথ হ্যান্ডেলের কথা বলি, এইটাও সেম কাপ উইথ হ্যান্ডেল করে ফেলছে। দেখেন একটা জিনিস আপনারা নোটিস করেন, এই যে একটা ক্যান্ডেল আমরা ইদানিংকালে দেখছি, কোনো একটা বড় ক্যান্ডেল এবং ভলিউম সব বড় ক্যান্ডেল হলে পরবর্তীতে 4-5 দিন বা 3-4 দিন একটা কারেকশন মোডে থাকে। ইভেন এই যে এই ক্যান্ডেলের লো পর্যন্ত আসে। দেখেন এই ক্যান্ডেলের এই সূত্রটা যদি আপনি ধরতে পারেন, তাহলে দেখবেন একটা ক্যান্ডেল, এই বড় ক্যান্ডেল হলেই আপনারা এন্ট্রি দিবেন না, এই রিটেস্টের জন্য অপেক্ষা করবেন, তারপরে এন্ট্রি দেবেন। তাহলে এটার যে ব্যারিশনেসটা কেটে গেছে, এখন এখান থেকে আগামীকালকে ব্রেকআউট দিলে শেয়ারটা উঠে যাবে। এবং এই যে 200 MA আর হলো এই 100 MA, এটা অনেক কাছাকাছি, ঠিক আছে। তার মানে এইটাও আপনারা নজর রাখবেন। আর কি নজর রাখবেন, এইগুলি সব আমাদের এই বিএসআরএম লিমিটেড, এইটা একটু কারেকশন হওয়ার মতো পজিশনে আছে। এইটা আপাতত যাদের হোল্ডিং আছে প্রফিট টেক করবেন, আর লং টার্ম ইনভেস্টমেন্টের কথা চিন্তা করলে ধরে রাখবেন। তারপরে বিএসআরএম স্টিল আর বিএসআরএম লিমিটেড দুইটাই সেম কেস, এই যে একটু কারেকশনের আভাস দিছে, যাদের হোল্ডিংয়ে আছে অন্তত 50% প্রফিট টেক করে ফেলবেন। কপারটেক শেয়ারটা তো একটু আগে আপনাদেরকে দুইটা জোন ড্র করে দিলাম, এটা আবার এখানে আসলো কি করে, এই যে এরকম করে দিলাম, তাই না। সো এই যে এইটার এই অবস্থা, এর উপরে গেলে সে আবার গতি পাবে। এই জন্য ইফাত অটো আপনারা নজর রাখবেন। মোট কথা এইখানে যে শেয়ারগুলি আছে এই শেয়ারগুলি নজর রাখবেন। এরপরে কেডিএস নজর রাখবেন,
আফতাব অটোর নজর রাখবেন। আর নজর রাখবেন হলো নাভানা সিএনজি, সে ক্যাটাগরি চেঞ্জ হওয়ার খুবই সম্ভাবনা, ইমিডিয়েটলি ক্যাটাগরি চেঞ্জ হতে পারে। তো এই ছিল আমার আলোচনা। তবে আপনারা যারা এখনও আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন নাই, তারা এই নাম্বারে মেসেজ দিলেই হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন। দুইটা গ্রুপে যুক্ত হবেন যাতে করে ট্রেড আওয়ারে আপনি কোন শেয়ারটা নিয়ে কনফিউজড হচ্ছেন, কোন শেয়ারটা আপনার প্রফিট টেক করা উচিত, ওইগুলি নিয়ে আপনি আমাকে প্রশ্ন করতে পারবেন। আমি গ্রুপেই উত্তর দিয়ে থাকি এবং টোটাল সকাল 10টা থেকে সে 2:30 পর্যন্ত আমি স্ক্রিনের সামনেই থাকি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।